সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে মেজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নতুন বিনিয়োগকারী আসছে, আশঙ্কা বাড়ছে কিনা সে বিষয়ে। আর এসব প্রসঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নুরি নাহরিন এবং আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহমুদ বিপ্লব। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং খুজিস্তা নুরি নাহরিন দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসির আজকের তালিকায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বিনিয়োগকারী আসছে, আশঙ্কা বাড়ছে কিনা। প্রথমেই নাহরিন, আপনার কাছ থেকে জানতে চাইব, সেটা হচ্ছে মার্কেট যখন রাইজ করতে শুরু করে তখন এক ধরনের আশঙ্কায় ভুগতে থাকেন অনেকেই যে এর পিছনে আসলে কি কারণ রয়েছে। তো নতুন বিনিয়োগকারী যারা আসছেন বাজারে, তাদের জন্য কোনো আশঙ্কা কি আপনার কাছে রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা হয়েছে যে শেয়ার বাজারে কিন্তু আশঙ্কা একটু রয়েই যায়। আমি সব সময় যেটা বলি যে নতুন বিনিয়োগকারীরা আসবেই শেয়ার বাজার, কারণ আমাদের দেশে আপনি দেখেন ইনভেস্টমেন্টের জায়গা কোথায়। যখন আপনি কোনো একটা কোম্পানি যদি তৈরি করতে যান, সেখানে কিন্তু অনেক বেশি ঝুঁকি থাকে, অনেক বেশি ঝামেলা থাকে। শেয়ার বাজার এমন একটা মাধ্যম যেখানে আপনি একটু হিসেব করে বিনিয়োগ করলে নিশ্চিন্ত বসে থাকতে পারেন, আর একই সাথে আপনি পার্টিসিপেটও করতে পারছেন, কোথাও না কোথাও আপনার পুঁজিটা খাটছে। নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলে থাকি যে আপনি অবশ্যই বিনিয়োগ করবেন, কিন্তু দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। কারণ আপনি দেখেন যে 2-3 দিন ধরে মার্কেট কিন্তু কারেকশন হচ্ছে। এখন যদি আপনি খেয়াল করেন, আজকে যথেষ্ট কারেকশন হয়েছে, 64 পয়েন্ট পড়ে গেছিল, মার্কেট ফল করেছিল। এখনো যদি আপনি দেখেন এই মার্কেটেও আপনি যদি দেখেন যে ভালো কোম্পানির শেয়ারগুলো কিন্তু ওইভাবে ফল করেনি, মার্কেট দাম কিন্তু প্রাইস কিন্তু অতখানি কমেনি। মার্কেট কারেকশন হবে তার স্বাভাবিক গতিতে, কিন্তু যখন মার্কেটটা কারেকশন হয় কিংবা মার্কেট যদি কোনোদিন ক্রাশ করে, খারাপ কোম্পানির শেয়ারগুলো কিন্তু আগে ফল করবে। এই জিনিসগুলো বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে। তবে অনেক দিন পরে কিন্তু বাজারে বিনিয়োগকারী আসতে শুরু করেছে, নতুন বিনিয়োগকারী আসতে শুরু করেছে। সেই সাথে পুরনো বিনিয়োগকারীরা যারা অবজারভেশনের ভূমিকায় ছিলেন, যে ওয়েট অ্যান্ড সি, তারাও কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখেছি স্পেসিফিকলি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে পুরনো বিনিয়োগকারীরাই কি আসলে বিনিয়োগ বেশি বাড়িয়েছেন, নাকি নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগের হার বেশি বাজারে? দুটোই, আমি বলবো যে দুটোই। কারণ পুরনো বিনিয়োগ আপনি দেখেন যে 2000 কোটি টাকা যেদিন ট্রেড হলো কিংবা 2000-এর বেশিও হচ্ছে, তার মানেটা কি কিন্তু যে টোটাল 2000 কোটি টাকা নতুন করে ইনজেক্ট হয়েছে তা কিন্তু না। এখানে পুরনো বিনিয়োগকারী যারা ছিলেন, সে ধরেন 1 লাখ টাকার শেয়ার সে সেল করেছে, আবার 1 লাখ টাকার শেয়ার নতুন করে কিনেছে। আলটিমেটলি ওটার ইফেক্ট কিন্তু মার্কেটে এসছে 2 লাখ টাকা কিংবা 2 কোটিতেও যদি আমরা হিসাব করি, 1 কোটি টাকার মানে শেয়ার সেল করে ওই টাকা দিয়ে কিন্তু আরেকটা শেয়ার কিনতে পারছে সে একই সাথে। তো ওইটার ইফেক্ট আসছে 2 কোটি টাকা। ব্রোকারেজ হাউসগুলোতে নতুন বিনিয়োগকারীদের উপস্থিতি কেমন দেখছেন? একদম নতুন যারা আসলে আগে বিনিয়োগ করেছেন, অনেকে রয়েছেন যে মার্কেট খারাপ হয়ে হয়তো চলে গিয়েছিলেন, বাজার ভালো হতে হয়তো ফ্রেশ ফান্ড নিয়ে আবার এসেছেন, কিন্তু একদম নতুন বিনিয়োগকারীদের সংখ্যা বা উপস্থিতি এখনো ওইভাবে কিন্তু বাড়েনি। আপনারা যেটা বলছেন যে নতুন বিনিয়োগকারী অনেক আসছে, পরিমাণ আসছে, ডেফিনেটলি আসছেন 1-2 জন, কিন্তু ওই পরিমাণ না। আপনারা যেটা বলছেন যে আশঙ্কাজনক হারে অনেকে, আমরা অনেক 2বার আমরা দেখেছি পতনের সময় যে জমি বিক্রি করে এসছে, গলার হার বিক্রি করে এসছে, এরকম কিন্তু এখনো হয়নি। পুরনো বিনিয়োগকারীরাই আসলে একটি হচ্ছেন, নতুন বিনিয়োগকারী আসছে কিন্তু তারা খুব ধীর গতিতে এসছে, এবং যারা আসছে ম্যাক্সিমামই কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করছে। আচ্ছা নাহরিন, আমরা যেতে চাই হাসান মাহমুদ বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে মার্কেটের যে আসলে এখন যে আসলে বৃদ্ধি, যে রাইজটা করলো মার্কেট হঠাৎ করেই বেড়ে গেল, অনেকেই বলছেন এটিকে অনেকে অস্বাভাবিক বলছেন, যে যেভাবে আসলে হওয়ার দরকার ছিল সেভাবে ঠিক হয়নি, অনেকটা দ্রুত গতিতে হয়েছে। আপনি কি এটা নিয়ে কোনো আশঙ্কা করলেন কিনা? আপনি দেখেন পুঁজিবাজার 2010 সালের পরে একটা বিশাল ধসের পরে 6 বছর পর ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজার যদি সারা বিশ্বেই দেখেন, পুঁজিবাজার কিন্তু আসলে আপনার একেবারে একাডেমিক্সের মতো এতটুকু বাড়তে পারবে না, এভাবে বাড়ে না। পুঁজিবাজার যখন বাড়ে তখন একটা অটোমেটিক্যালি একটা বড় ধরনের রাইজ করে এবং ফলটাও হয়। এবং ভালো মার্কেটগুলি, এফিশিয়েন্ট মার্কেট, আমরা যদি মুম্বাই বলি বা আমেরিকার মার্কেট বলি, সেটা দ্রুত রিকভার করে। যেমন একটা জিনিস দেখবেন, বাজারে যখন বাড়তি ফেনোমেনন থাকে তখন কিন্তু বাজারে অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়ে যায়, প্রতিষ্ঠান বলেন, ব্যক্তি বিনিয়োগকারী বলেন, নতুন বিনিয়োগকারী বলেন। আর এবারের বাজারে অনেকে যে বলেছেন আশঙ্কাজনকভাবে বেড়েছেন, তারা হয়তো অনেকে সূচকটা দেখে বলেছেন। আজকে প্রথম আলোতে একটা ভালো লেখা আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হেলাল সাহেবের, যে সূচক বাড়ায় আসলে আশঙ্কা নেই। এবার
পুরো পুঁজিবাজারই বেড়েছে ব্যাংকিং সেক্টর এবং লিজিং সেক্টর, যেটি খুবই আন্ডার ভ্যালুড ছিল। আপনি যদি গত কয়েক বছরে দেখেন, যেমন একটা কোম্পানি 20% ডিভিডেন্ড দিত, সেটার দাম 10-11 টাকা। 25%-এর মানে ইল্ড আপনার 20-25% ছিল, এটি তো থাকতে পারে না। এখন বন্ডের ইল্ড চলে এসেছে 5.5%, এবং দেখা গেছে অধিকাংশ ব্যাংকের যে আপনার একদম এনএভি থেকেও তারা অনেক নিচে ট্রেড হচ্ছিল। এই গ্যাপটা পূরণ করেছে। সুতরাং যে সেক্টর দিয়ে বেড়েছে সে জায়গায় আশঙ্কা নেই, কিন্তু এই ফাঁকে ধরেন 10 বা 20টা দুর্বল কোম্পানিও বেড়েছে। হাসান মাহমুদ বিপ্লব, আমি জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই সময়টা কি আসলে নতুন বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার উপযুক্ত কিনা, মানে এই সময়টাতে নতুন বিনিয়োগকারীরা আসবেন কিনা, বিনিয়োগ করবেন কিনা, আপনার কি মনে হয়? অনেক সময় বলা হয়ে থাকে, আপনারাই বলে থাকেন যারা বিশেষজ্ঞ, তারা বলেন যে মার্কেট যখন খারাপ থাকে তখন আসলে বিনিয়োগের উপযুক্ত সময়। তাহলে উত্থানের সময় কি বলবেন? নতুন বিনিয়োগকারীদের আসার সবসময় সময় হচ্ছে যখনই আসুক তাদের একটু জেনে বুঝে আসতে হবে, কিন্তু বাস্তব হচ্ছে দুর্বল যখন মার্কেট খারাপ থাকে তখনই আসা উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন একটা জিনিস কমছে, যেহেতু তার অভিজ্ঞতা নেই, সে আজকে দেখছে 12 টাকা, কালকে 11 টাকা, 10 টাকা, এই টাইমে কিন্তু আপনি বিনিয়োগকারী আনতে পারবেন না। এবং যখন রিভার্স দেখে যে 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা রোজ বাড়ছে, তখন মানুষের মনে কিন্তু একটু গ্রিডও থাকে। এই জন্যই কিন্তু দেখবেন বাজার যত বাড়ে বিনিয়োগকারী আসে। এটি একদিক থেকে দেখলে একটু ঝুঁকির কারণ আছে, কিন্তু মানুষের আপনার ইনহেরিট নেচারকে তো চেঞ্জ করা যাবে না। কিন্তু আমাদের পুঁজিবাজারে সক্ষমতা বেড়েছে, সার্ভেলেন্স সফটওয়্যার বেড়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুর্বল যে মৌলভিত্তির কোম্পানিগুলো, এগুলির বিরুদ্ধে এসএসসি এবং ডিএসসি শক্ত অবস্থান আমি আপনাদের মাধ্যমে আশা করছি নেবে। এবং ব্যাংকিং বা অন্য যেগুলি আপনার ধরেন আন্ডার ভ্যালুড শেয়ার, যেগুলি আসলে দাম বেড়ে আসলে সূচকটা পজিটিভ হয়েছে, সেগুলিতে ভয়ের কিছু নেই। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং খুজিস্তাই নুরি নাহরিন, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে পুঁজিবাজার সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নিতে চাই আমরা। কোন প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়বে কিংবা দাম কমতে পারে কোনটির, পুঁজি বিনিয়োগের ভাবনায় চলছে হিসেব নিকেশ আর প্রাতিষ্ঠানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ। রাজধানীর মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে এখন বিনিয়োগকারীদের এমনই সরব উপস্থিতি। আবারও চাঙা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। বেশিরভাগ কার্যদিবসেই বাড়ছে লেনদেন, ফিরেছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও। গেল কয়েক মাসের ব্যবধানে পুরনো বিনিয়োগকারীরা নতুন করে এই বাজারে বিনিয়োগ করলেও নতুন বিনিয়োগকারীদের সংখ্যা সে হারে বাড়েনি দেশের পুঁজিবাজারে। মোটামুটি 20 থেকে 30% বিনিয়োগকারী এখন নতুন আসছে। একবারে নতুন মনে করেন তাও না, তারা হয়তো বা দেখা গেছে 2010 সালে মার্কেটে ধসের কারণে চলে গেছে, এরপরে আর তারা আসে নাই। এখন মার্কেট আপ হচ্ছে, এই জন্য তারা ভিজিট করছে। নতুন করে আসতেছে না, ভয় পাচ্ছে হয়তো, পুরান যারা ওরাই আসতেছে এখন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর হিসাব বলছে, গেল নভেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত নতুন বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় 30,000, আর চলতি মাসে প্রতিদিন গড়ে বাড়ছে 550-র মতো অ্যাকাউন্ট, যা বাজার হিসেবে তেমন গুরুত্বপূর্ণ নয় বলছে সিডিবিএল। ডেইলি বিও অ্যাকাউন্ট এখন ওপেন হচ্ছে, আমরা দেখছি ডেইলি বিও অ্যাকাউন্টের হার যদিও খুব সিগনিফিকেন্ট না, দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল বিও অ্যাকাউন্ট যেগুলি আছে এই বিও অ্যাকাউন্টেই বেশি বেড়েছে। এনআরবি সেই অর্থে তেমন বাড়ে নাই, এনআরবি স্লাইড বেড়েছে। আরো শক্তিশালী মৌলভিত্তির প্রতিষ্ঠানের আইপিও বাজারে এলে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একেবারে আসে না যে তা না, নতুন কিছু কিছু অ্যাকাউন্ট হচ্ছে, মাঝখানে তো একেবারে বন্ধ হয়ে গেছিল, সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। বিনিয়োগকারী আসতে হলে ভালো আপনার স্ক্রিপ্টও লাগবে, ভালো শেয়ার লিস্টেড হইতে হবে, ভালো কোম্পানি লিস্টেড হইতে হবে, এবং যত বেশি ভালো কোম্পানি লিস্টেড হবে বাজারের গভীরতা বাড়বে এবং বাজারটা মানে সাস্টেইনেবল হবে। সেকেন্ডারি বাজারে এখন গড়ে প্রতিদিন বিও থেকে 75,000-এরও বেশি শেয়ার কেনাবেচা হচ্ছে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার আবারও ফিরছি আমরা আলোচনায়। খুজিস্তা নুরি নাহরিন, আপনার কাছ থেকে জানতে চাই, আসলে মার্কেটের চরিত্র এমন হয়ে গেছে যে আসলে যখন বাজারের উত্থান ঘটছে তখন বিনিয়োগকারী আসছেন এবং যখন দরপতন হচ্ছে তখন পুঁজিবাজার ছেড়ে বিনিয়োগকারীরা চলে যাচ্ছেন। পুঁজিবাজার চরিত্র কি আসলে এমনই হওয়া উচিত কিনা? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন মার্কেটটা মানে পড়ে যেতে থাকে, যখন ফল করতে থাকে, তখন কিন্তু মানে আরো বেশি শঙ্কা থাকে, একটা সংশয় থাকে যে আরো কি পড়বে, আরো কি ফল করবে। যখন ইউটার্ন নেয় তখন কিন্তু স্বাভাবিক নিয়মে অনেকদিন যেহেতু ফল করেছে, ইউটার্নটার সময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে বাজার, তখন তারা চিন্তা করে যে এইটুকুন বেড়েছে, আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। এই কারণেই কিন্তু আপনি যখন দেখবেন যে টার্নটা নেয়, সব সময় কিন্তু এটাই হয় যে বিনিয়োগকারীরা অপেক্ষা করে আসলে যে কখন টার্নটা নিবে, ইউটার্নটা কখন হবে, কোন মুহূর্তে। ওই জন্য কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক মাসে অনেক বেশি বিনিয়োগকারী নতুন, অনেক বেশি ভলিউমও বেড়েছে, ইন্ডেক্সও বেড়েছে।
বিপ্লব ভাই যেটা বলেছিলেন যে আমাদের অনেকগুলো কোম্পানি আন্ডার ভ্যালুড ছিল, ও মানে অবমূল্যায়িত ছিল। এখন কিন্তু এটা একটা ফিল্ড লেভেল তৈরি হয়েছে, এখন ওরা জাস্ট একটা ফিল্ড লেভেলে এসছে। পুরোপুরি যে সব শেয়ার এসছে তা না, এখনো অনেক শেয়ার আছে যে আন্ডার ভ্যালু। সো আমি মনে করি যে এই মার্কেটটাতে শঙ্কার কিছু নেই। আমি প্রতিবেদনটা দেখছিলাম, এখানে আরও একটা কথা বলি, এখানে ওনারা যদিও বলছিলেন যে 30,000 বিনিয়োগকারী নতুন করে এসছে, এটা শঙ্কার কিছু নেই। বিনিয়োগকারী বাড়ার আরও একটা কারণ যে আইপিও আসা, অনেকগুলো আইপিও কিন্তু এসছে, আগে এতটা আসতো না, এখন কিন্তু আসছে। গত এক বছরেই অনেক বেশি আইপিও এসছে। তো আইপিওর কারণে কিছু বিনিয়োগকারী আছে যে শুধুমাত্র আইপিওতেই করে। সো নতুন বিনিয়োগকারী আসা মানেই যে আপনার সিডি বেইলে আমরা দেখি যে অনেক বিনিয়োগকারী আসে, তার মানেই যে তারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করছে তা কিন্তু না। আমি এখনো মনে করি যে সেকেন্ডারি মার্কেটে যেসব বিনিয়োগকারীরা আছেন, যারা আছেন, তারা মূলত 2010-এ যারা ছিলেন তারাই এখনো আছেন। তারা হয়তো কোনো কারণে লসে কিংবা ডিপ্রেসড হয়ে অবজারভেশনের ভূমিকায় ছিলেন, তারা এখন অ্যাক্টিভ হতে শুরু করেছে, নতুন করে বাজারে বিনিয়োগ করা শুরু করেছে, যার কারণে আমরা ভালো একটা বাজার দেখতে পাচ্ছি। আচ্ছা, বাজারে যে এখন ট্রেন্ড যেটি চলছে আসলে সেই ট্রেন্ডে কি আপনি কি বলবেন যে বিনিয়োগকারীদের কি আসলে এই সময়টাতেই বিনিয়োগ করা উচিত, নাকি আর বাজার কারেকশন হওয়ার পর আরেকটু অপেক্ষা করে বাজারের অবস্থা দেখে তারপরে বিনিয়োগে আসা না, উচিত? বিনিয়োগকারীরা কিন্তু সবসময়ই বাজারে বিনিয়োগ করতে পারে। এখন কথা হচ্ছে যে কোন শেয়ারটাতে বিনিয়োগ করবে, কোন শেয়ারটা, কোন কোম্পানিটাতে সে বিনিয়োগ করবে, কোম্পানিটার অবস্থাটা কি, কত দামে সে, দামটা তার যৌক্তিক পর্যায়ে আছে কিনা, কোনো একটা কোম্পানির দামটা যৌক্তিক পর্যায়ে আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিনিয়োগকারী দেখার বিষয় হচ্ছে এইটা যে কোম্পানিটার মানে ম্যানেজমেন্টে কারা আছে, তাদের যদি আরও কোনো শেয়ার থেকে থাকে সেটার কি অবস্থা, এটার ডিভিডেন্ড কত দিচ্ছে, এটার ইপিএস কত দিচ্ছে লাস্ট কয়েক বছরে, তাকে জানতে হবে যে এটা ফান্ডামেন্টালটা বিশ্লেষণ করার ক্যাপাসিটি থাকতে হবে। এবং আপনার আরও একটা আছে যে টেকনিক্যাল, আমাদের যে বলি ছক আছে, এগুলোও কিন্তু তাকে দেখে শুনে আসতে হবে। এবং আমি আরেকটা কথা বলি যে 96 সালকে আমি ধরতেই রাজি না, কারণ ওই সময় কিন্তু শেয়ার মার্কেট এত সুসংগত ছিল না। ওই সময় কাগজের শেয়ার ছিল, কোনো অবস্থায় ছিল না, সিচুয়েশন, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ওইভাবে ছিল না। ইভেন দেন এখন যদি আমরা মার্কেটটাকে দেখি 2010-এর সাথে তুলনা করলে এখন মার্কেটটা কিন্তু অনেক বেশি পরিপক্ক, কারণ এখন নতুন নতুন অনেক রুলস অ্যান্ড রেগুলেশন এসছে এবং আমাদের রেগুলেটরি বডি যারা আছেন, ডিএসসি এবং বিএসসিসি, তারা কিন্তু তদন্ত করছে, মনিটরিং করছে। কোনো খারাপ শেয়ার যদি বেড়ে যায়, কোনো ওভার ভ্যালুড হয়, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এই যে চেষ্টাটুকুন কিংবা করছে, এটা কিন্তু আগে ছিল না। যার জন্য আমি মনে করি এখনকার বাজার অনেক বেশি সেফ, মানে অতীতের যে কোনো সময়ের থেকে। আচ্ছা, এই বিষয় নিয়ে ফিরতে চাই হাসান মোহাম্মদ বিপ্লব আপনার কাছ থেকে। আমরা সাম্প্রতিক যে বাজারের যে মানে ঊর্ধ্বগতি, সেখানে কিন্তু আমরা খেয়াল করেছি জেট কোম্পানির শেয়ারের কিন্তু বেশ কিছু আসলে দাম কিন্তু বেড়েছে। তো এটি তো আসলে হওয়া উচিত না, এটিকে অনেক অস্বাভাবিক বলছেন, তাহলে মার্কেটকে কি করে আপনি স্বাভাবিক বলবেন? আমি আপনাকে বলি যে জেট ক্যাটাগরির অনেকগুলো শেয়ার বেড়েছে, বিশেষ করে কয়েকটা সরকারি শেয়ার 3-4 গুণও হয়েছে। হায়েস্ট গত বছর যদি রিটার্ন দেখেন তাহলে কয়েকটা সুগার মিলের শেয়ার আছে। এখন আপনাকে বুঝতে হবে এগুলি খুবই স্বল্প মূলধনী কোম্পানি। স্বল্প মূলধনী মানে এগুলি মার্কেটের পার্সেন্টেজে ধরলে এই টোটাল কোম্পানি মিলে সবগুলো যদি জেট কোম্পানির আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন ধরেন 1% হবে না। তো এইগুলির দেখে আপনি আসলে টোটাল মার্কেটের যে এত বড় ইন্ডেক্স বাড়লো, এটির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ব্যাংকিং সেক্টর, যেটি আন্ডার ভ্যালু ছিল। তার মানে কিন্তু বাজার স্বাভাবিক। ওই যে কয়টা আমি আপনাকে আগেই বলেছি 10-15টা কোম্পানিতে অস্বাভাবিক হয়েছে, এটিতে বেশ কয়েকটিতে এসএসসি তদন্ত কমিটি গঠন করেছে, ডিএসসিও দেখছে, এবং সত্যিকার অর্থে শেয়ারগুলি বেড়েছে কিন্তু ওই পরিমাণ লেনদেন হয়ে বাড়েনি। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, যেমন ধরেন একটা কোম্পানি ধরেন আপনার অনলি 1 লাখ শেয়ার ট্রানজাকশনে হয়তো 300% গেইন হয়ে গেছে, তার মানে কিন্তু এখানে আসলে রিয়েল ওই পরিমাণ টাকা ইনভলভ হয়নি। তার মানে ঝুঁকির পরিমাণও কিন্তু ধরেন 3 লাখ শেয়ারের দাম যদি হিসাব করেন এখনকার মানে বাড়ার পরও সেটি হয়তো 1 কোটি টাকা। তার মানে টোটাল মার্কেটের তুলনায় 2000 কোটি টাকার তুলনায় কিন্তু 1 কোটি টাকা কোনো ঝুঁকির জায়গা না। যদি এমন হতো বাজারে এইসব কোম্পানি দিয়েই বাজার বাড়তো, কিন্তু এইসব কোম্পানি ধরেন 5 গুণ হলেও কিন্তু ইন্ডেক্স 2-3 পয়েন্টও বাড়বে না। বাজার বেড়েছে, লার্জ ক্যাপ ছিল ব্যাংক, ব্যাংকটা আসলেই আমাদের অধিকাংশ ব্যাংকই এখন 1000 কোটি টাকার উপরে পেড আপ ক্যাপিটাল, সুতরাং ব্যাংক বাড়ার কারণে বাজারে ইন্ডেক্সটা একটা বড় ধরনের রিফ্লেক্ট হয়েছে। একটি খাতের উপর ভিত্তি করে আসলে পুঁজিবাজার দাঁড়িয়ে যাওয়া, মানে একটি খাতের উপর দাঁড়িয়ে এখন কিন্তু অন্য খাতেও, যেমন এখন দেখা যাচ্ছে একটু পাওয়ার সেক্টর বলেন, যেগুলি ভালো পাওয়ার কোম্পানিও বেড়েছে। শুধু বলবো যে ব্যাংক বেশি ভূমিকা রেখেছে, কিন্তু এর মধ্যে ধরেন অনেকগুলো পাওয়ার সেক্টরের কোম্পানি বেড়েছে, গভর্নমেন্টের 3টা তেল কোম্পানিতে ভালো বেড়েছে, মানে ভালো শেয়ারেও দাম বেড়েছে। কিন্তু মেজরিটি যেহেতু ব্যাংক খুবই আন্ডার ভ্যালুড ছিল, সেটি
তার একটা যৌক্তিক জায়গায় আসায় ইন্ডেক্সে বেশি প্রভাব ফেলেছে, কিন্তু অন্য অন্য ভালো কোম্পানিও কিন্তু বেড়েছে। বাজারে যেটি হয়েছে এর সাথে সাথে যেহেতু বাজারে প্রচুর ফান্ড ধরেছে, কিছু তো কারসাজি থাকবেই। এটির দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, এবং এখানে এবার কিন্তু সেইভাবে যদি আপনি বলেন ওই ধরনের বড় ধরনের হয়তো কিছু কোম্পানিতে হয়েছে, একদম হয়নি বলা যাবে না, তবে যেগুলি দিয়ে আসলে বাজার দাঁড়িয়ে গেছে সেটি কিন্তু আসলে অনেক ভালো কোম্পানি দিয়েই কিন্তু বাজার দাঁড়িয়েছে, যার জন্য আপনি দেখবেন বাজার এখন পড়ছে, তো সেই সব কোম্পানিগুলি ওইভাবে পড়ছে না। মানে আপনি বাজার আজকে হয়তো দেখবেন যে 60 পয়েন্ট পড়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টর ওভাবে পড়েনি, কারণ আন্ডার ভ্যালুড ভ্যালুতে গেলে হয়তো কিছু কারেকশন হবে, কিন্তু ওই আগের জায়গায় তো আর আসবে না, কারণ ওটি অবমূল্যায়িত ছিল, বিনিয়োগকারীরা ওই দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছিলেন। এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন সবাই অ্যাক্টিভ হওয়ার কারণে উঠেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটি শাকিল রিজভী বলছিলেন একটু আগে আপনার প্রতিবেদনে, ভালো স্ক্রিপ্ট আসতে হবে। আমিও মনে করি গভর্নমেন্টের বেশ কিছু হাতে ভালো কোম্পানি আছে, 26টি কোম্পানি নীতিগত সিদ্ধান্ত হয়েছিল আসার, সেখান থেকে 2-3টা কোম্পানি, তারপর রবির মতো কোম্পানি বা ইউনিলিভার, এই ধরনের 1-2টা কোম্পানি আসলেই কিন্তু টোটাল বাজারে আরও বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে এবং বাজারের গভীরতা বৃদ্ধি পাবে। জনাব হাসান মাহমুদ বিপ্লব এবং খুজিস্তান নুরী নাহারিন, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন তালিকাতে, আমরা আলোচনায় ফিরছি একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন তালিকাতে, আজকে আমাদের তালিকাতে আলোচনার বিষয় নতুন বিনিয়োগকারী আসছে, আশঙ্কা কি বাড়ছে কিনা সে বিষয়ে আমরা আলোচনায় ফিরছি। এ পর্যায়ে জানতে চাইবো নাহরিন আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে ব্রোকারেজ হাউসগুলোতে ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আসলে বিনিয়োগকারীরা বলছেন তারা আসলে ব্যাংকিং খাতের যে শেয়ারগুলো রয়েছে সেখানেই তারা অধিকাংশ বিনিয়োগ করতে চান। তো এক্ষেত্রে আসলে অনেকেই পুঁজিবাজার বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে ব্যাংকিং খাত নিয়ে কোনো ধরনের ম্যানিপুলেশন হচ্ছে কিনা আসলে পুঁজিবাজারে, আপনার কি মনে হয়? না, ব্যাংকিং খাত যেটা হয়েছে যে অনেকদিন আন্ডার ভ্যালুড ছিল, কিন্তু এটা সত্যি কথা, কিন্তু এখন কিন্তু একটা ভ্যালু অলরেডি তারা হোল্ড করছে। এখন যদি বিনিয়োগকারীরা নতুন করে ব্যাংকে ইনভেস্ট করে, তাদের অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ ব্যাংক কিন্তু একটু বেড়ে গেছে, তার যৌক্তিক পর্যায়েই আছে দামটা। এখান থেকে কতখানি বাড়বে এটা একটু হিসাব করে আমার মনে হয় যে বিনিয়োগ করার আগে হিসাব করতে হবে। তাছাড়া ব্যাংকিং সেক্টরে আপনার অনেকগুলো ব্যাংক আছে, আমরা কিছুদিন ধরে আমরা শুনেছি, কিংবা খারাপ সময়টাতে শুনেছি, আপনারাও শুনেছেন যে ব্যাংকে কিন্তু অনেক রকম, এই যে আপনার বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, এরা কিন্তু টাকা নিয়ে চলে গেছে, অনেক রকম ক্রিমিনাল ঘটনা ঘটেছে। ইভেন দেন অনেকগুলো ব্যাংক আছে যে উদ্যোক্তা পরিচালকরা তারা বিভিন্নভাবে ঋণ নিয়ে, ওখানেও কিন্তু একটু অনিয়মতান্ত্রিক ভাবে কিছু ঘটনা ঘটেছে। এই কারণে বিনিয়োগকারীদের আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে দেখতে হবে ব্যাংকে বিনিয়োগ করার আগে যে এটার মালিকে কে আছে, ম্যানেজমেন্টে কে আছে, তাদের ম্যানেজমেন্টটা কেমন, আমরা যেটা দেখছি খালি চোখে যেটা দেখছি এটা ঠিক কি না, এখানে বিহাইন্ড দ্য সিন অন্য কোনো কাহিনী আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ব্যাংক ছাড়াও তো আপনার পাওয়ার সেক্টর আছে, ফুয়েল সেক্টর আছে, আপনার আইটি সেক্টর আছে, ভালো ভালো কোম্পানি কিন্তু ওখানেও আছে। তাহলে ওগুলো কেন না, আমরা কেন শুধুমাত্র ব্যাংকিং সেক্টরেই ইনভেস্ট করবো, স্পেশালি ব্যাংকটা যখন একটু মানে অতি মূল্যায়িতর দিকে যাচ্ছে আমি বলবো। সো মানে আপনারা বিনিয়োগকারীদেরকে নিজেদের টাকা আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই অন্য সেক্টরগুলোও দেখবেন, যে আমরা যে কন্টিনিউয়াস বলি যে ব্যাংকিং সেক্টর এইভাবে কিন্তু বলাটা উচিত না। আমরা ফিরতে চাই হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছে। আমি ব্রোকারেজ হাউসগুলোতে নতুন যারা বিনিয়োগ করছেন, পুরনো বিনিয়োগ হোক, নতুন বিনিয়োগকারী হোক, তাদের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। সেই আলোচনা থেকে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে তারা বলছেন যে ব্যাংক খাত যদি কোনো কারণে পুঁজিবাজারে ফল করে সেক্ষেত্রে গোটা পুঁজিবাজার ধসে পড়বে, এবং আশঙ্কায় ভুগছেন কিন্তু তারা অনেকে। আপনার মূল্যায়নটি কি বলছেন? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখন একটা ব্যাংকের দাম ছিল 11 টাকা, এই ধরেন অক্টোবর মাসে, এখন এগুলির দাম 22 টাকা, একটার দাম ছিল 26 টাকা, এটা 47 টাকা। এখন যদি আপনি বলেন যে এখন আমি ব্যাংক কিনবো, মানে আন্ডার ভ্যালুড শেয়ার আমরা বলেছি যৌক্তিক পর্যায়ে এসেছে। এখন যৌক্তিক পর্যায়ে কিনলে তো প্রফিটের সম্ভাবনা কমে যায়। ফেয়ার ভ্যালুতে যখন একটা জিনিস আসে এরপরে তখন কখন বাড়বে, যদি তার ইপিএস বৃদ্ধি পায়, ডিভিডেন্ড বৃদ্ধি পায়, সামনে ডিভিডেন্টের টাইম আছে, আবার অনেকগুলো ব্যাংকে কেলেঙ্কারিরও আছে। আর একটা জিনিস বলতে হবে, ব্যাংক পড়লে আমি মনে হয় যে পুরো বাজার পড়বে না। কেন পড়বে না আমি আপনাকে বলছি। বাংলাদেশের এখন প্রবৃদ্ধি কিন্তু 7.1, এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কিন্তু ব্যাংকিং খাত না।
আপনি যদি জানেন বাংলাদেশে এখন সর্বোচ্চ ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করা হচ্ছে, পাওয়ার সেক্টরে বিনিয়োগ করা হচ্ছে, আমাদের রেডিমেড গার্মেন্টস আছে, ওষুধ সেক্টরে আমরা খুবই শক্তিশালী এবং ডিএসসিতে অনেকগুলি ওষুধ সেক্টর বলেন, পাওয়ার সেক্টর বলেন, ইনফ্রাস্ট্রাকচার মানে রড সিমেন্টের ভালো ভালো কোম্পানি লিস্টেড আছে। এখন সময় হচ্ছে শুধু ব্যাংকের কথা চিন্তা না করে এবং পাওয়ার সেক্টরে, ফুয়েল সেক্টরে 100% ডিভিডেন্ড দেয় গভর্নমেন্ট কোম্পানি গত 5 বছর ধরে, এরকম কোম্পানিও আছে। এখন আপনি কিন্তু ব্যাংক যেহেতু একটা প্রপার দামে এসেছে, এখন অন্য সেক্টরে যেগুলি আন্ডার ভ্যালুড সেই দিকেই কিন্তু বিনিয়োগকারী চলে যাওয়া উচিত। কারণ মনে রাখবেন যে কোনো জিনিস, একটা জিনিস 100% বাড়ার পর যদি আপনি বিনিয়োগ করেন 2-3 মাসে কিন্তু মিনিমাম 50 থেকে 100% বেড়ে গেছে। এই যে ব্যাংকিং সেক্টর, কোনো লিজিং সেক্টর 1 বছরে 300% বেড়েছে। এরপরে বিনিয়োগ করার পর আপনি যদি আবার মতিঝিলের রাস্তায় কান্নাকাটি করেন যে আমি বিনিয়োগ করে সর্বশান্ত হলাম, কিন্তু আপনি যদি এখন ঠিকমতো ডাইভার্সিফাইড করতে পারেন অন্য সেক্টরে যে আন্ডার ভ্যালুড শেয়ার আছে সেখানে যদি অন্তত ডিএসসিতে 45টা খুব ভালো কোম্পানি যাদের গত 5 বছরে ডিভিডেন্ডের রেকর্ড ভালো, সামনে এই সেক্টরগুলির প্রবৃদ্ধি আছে, এগুলিতে যদি আপনি ডাইভার্স করতে পারেন তাহলে বাজার ওরকম পড়বে না এবং বাজার কিন্তু একটি গতিশীলতা পাবে। এবং আমার ধারণা ব্যক্তি বিনিয়োগকারী এখন হয়তো ব্যাংক কিনতে পারেন, ইনস্টিটিউশন কিন্তু দেখবেন যে 7-8 দিন থেকেই ব্যাংকের দিকে বিনিয়োগ কমিয়ে দিয়েছে এবং টার্নওভারেও তার একটা প্রভাব আছে। 2000 কোটি যখন উঠেছিল এককভাবে ব্যাংকিং সেক্টরে 500-600 কোটি টাকা ট্রেড হতো, এটি কিন্তু নেমে এসেছে। তার মানে হচ্ছে এখন কিন্তু অনেকেই সতর্ক এবং এটি যদি ধরে রাখা যায়, অন্য খাত আপনি দেখবেন যে হয়তো 1-1.5 সপ্তাহ পরেই অন্য খাতে বিনিয়োগকারীরা যখন চলে যাবে তখন দেখবেন ডমিনেট করবে এবং একটি খাতের উপর বাজার কিন্তু নির্ভরশীল না। কারণ আপনি যতই বলা হোক, এখন আমাদের একটি শক্তিশালী পাওয়ার সেক্টর আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আরো কোম্পানি আসবে, কারণ কিন্তু সেগুলো যদি না ভেবে বিনিয়োগকারীরা মানে এককভাবে শুধু ব্যাংকেই বিনিয়োগ করতে থাকে তাহলে বিনিয়োগ করে আবার হাত পড়ে যাবে। আপনি যেটা হয় আমি হচ্ছে একটু যে সাপ্লিমেন্ট করি বিপ্লব ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আমাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের অনলি 25% কিন্তু হচ্ছে ব্যাংক এন্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। সো মানে এই যে আপনি কথাটা বলছেন এটা কোনোভাবেই যৌক্তিক না যে ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় পুরোটা ধ্বংস হবে না, একটা পোর্শন অবশ্যই ব্যাংক, আর ব্যাংক ধ্বংস হবেই কেন, ধ্বংস হওয়ার কিছু নাই। আর অন্য সেক্টরও তো আছে না, ওষুধ সেক্টর আমাদের দেশে আপনি দেখেন যে অনেক ভালো ভালো কোম্পানির ওষুধ কিন্তু আছে যারা বিদেশে এক্সপোর্ট করছে, এই যে এই সেক্টরটা তো আছে। তারপরে সিমেন্ট বলেন, সিমেন্ট সেক্টর বলেন, কিন্তু বিনিয়োগকারীরা কি সেদিকে নজর দিচ্ছেন কিনা? বিনিয়োগকারীরা একটু ব্যাংকের দিকে ঝুঁকে পড়েছিল, কিন্তু আমরা যেটা দেখেছি গত কিছুদিন যাবত মনে হয় যে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা ব্যাংক থেকে একটু সরে এসে অন্য সেক্টরগুলোতে ইনভেস্ট করছে। ওনার সাথে আমি একমত। দেখবেন টপ 20-তে কিন্তু অনেকগুলো ওষুধ কোম্পানি, সিমেন্ট কোম্পানি আস্তে আস্তে ঢুকছে। একদিনে তো চেঞ্জ হয় না, ব্যাংকে টানা 2 মাস প্রফিট পেয়েছে ব্যাংক অন লিজিং এ, একটু সময় লাগবে। কিন্তু আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীকে বলছি, একটি সেক্টরের উপর ঝুঁকে পড়লে আপনার পুঁজি, এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু লিটারেসি প্রোগ্রাম উদ্বোধনের সময় বলেছে বুঝে শুনে আপনাকে বিনিয়োগ করতে হবে। কিন্তু চোখের সামনে যখন দেখবেন যে কোম্পানির দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্যই বেশি উৎসাহিত হয়ে পড়ে। যে কোম্পানির দর 1 মাস 2 মাস 3 মাসও খুব একটা বাড়ে কমে না, সেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে উৎসাহিত হন না। আমি বলি এই ব্যাংক তো প্রায় 2-3 বছর এক জায়গায় পড়েছিল, তখন তো আপনাকে বুঝতে হবে যেটি যত দ্রুত বাড়ে সেটির কিন্তু সম্ভাবনা আবার দ্রুত কারেকশন হয়ে যাওয়ার। সুতরাং এখন সময় এসেছে ডাইভার্সিফাইড করার। আমরা যদি একটি শক্তিশালী পুঁজিবাজার চাই, এবং আমরা যেটি বলা হচ্ছে, অর্থমন্ত্রীও বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী 20 সাল পর্যন্ত একটি শক্তিশালী পুঁজিবাজার হবে, তাহলে কিন্তু ডাইভার্সিফিকেশন নেসেসারি। একটা সেক্টর থেকে আপনি 50-60% প্রফিট পেয়েছেন, এখন অন্য সেক্টরে আন্ডার ভ্যালুড কোম্পানি খুঁজে বের করেন, যখনই আবার ওগুলি খুঁজে বের করবেন তখন দেখবেন ওটাও একটা যৌক্তিক পর্যায়ে। জনাব বিপ্লব এবং নাহরিন, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরো একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন তালিকাতে, আমরা আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পর সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন তালিকাতে, আছে তালিকাতে আলোচনার বিষয় নতুন বিনিয়োগকারী আসছে, আশঙ্কা বাড়ছে কিনা। আমরা ফিরছি আলোচনায়। জনাব হাসান মাহমুদ বিপ্লব, আলোচনার এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আসলে নতুন বিনিয়োগকারীর সংখ্যা কি জরুরি মার্কেটের জন্য, নাকি বিনিয়োগের হার বাড়ানো জরুরি? আমাদের মার্কেট ট্রেন্ড কি বলছে? আপনি দেখেন, যদি মাত্র 30,000 বিনিয়োগকারী বেড়েছে, হ্যাঁ, ব্যক্তি বিনিয়োগকারী 30,000 যদি বাড়ে, এখানে যে পরিমাণ টাকা বের হয় তার থেকে যদি একটা ফরেন বিনিয়োগকারী, আপনি ধরেন জেপি মর্গানের মতো একটা কোম্পানি আসে, সেখানে কিন্তু কয়েক $1 বিলিয়ন, মানে হচ্ছে আপনার
10 লক্ষ বিনিয়োগকারীর সমকক্ষতা একটি বিনিয়োগকারীরও হতে পারে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে। আমরা জানি আমাদের যে ব্র্যাক ইপিএল এ প্রায় $1 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট আছে, সর্বোচ্চ ফরেন ইনভেস্টমেন্ট ব্র্যাক ইপিএল এই আছে। তার মানে হচ্ছে আপনি ইনভেস্টর বা একটা ইনস্টিটিউশন, যেমন আইসিবি, বাংলাদেশে আইসিবির কিন্তু আপনি যদি মূল আইসিবি ধরেন বা তার সবগুলি পত্র করে ধরলে $1 বিলিয়ন কিন্তু আইসিবির একার ইনভেস্টমেন্ট আছে। এখন 10 লাখ বিনিয়োগকারী হলেও কিন্তু আপনার $1 বিলিয়ন করা সম্ভব না, কারণ কেউ 1 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি এইভাবে। বা বড় বিনিয়োগকারী, এখন যদি দেশের শীর্ষ শিল্পপতি বসুন্ধরা গ্রুপ বা অন্য যমুনা বড় বড় গ্রুপ কোম্পানি, লতিফুর রহমান সাহেবদের মত ওই ধরনের বিনিয়োগকারী আবার 10 জন আসলে দেখা যাবে তারা 10 লক্ষ বিনিয়োগকারীর থেকেও বেশি বিনিয়োগ করতে পারছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে ফিরতে চাই নাহরিনের কাছে, জানতে চাই আপনার কাছ থেকে। আপনারা সবসময় বলে থাকেন যে মার্কেটের ডেপনেস বাড়ানোর জন্য, গভীরতা বাড়ানোর জন্য আসলে ভালো কোম্পানির অন্তর্ভুক্তি প্রয়োজন পুঁজিবাজারে, কিন্তু সেটি আদতে হচ্ছে না, শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে কারণ হচ্ছে কি, যখন আপনার পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, লিস্টেড হবে, তখন কিন্তু তাকে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, তার স্বচ্ছতা থাকতে হবে। কারণ পুঁজিবাজারে লিস্টেড হওয়া মানেই তাকে জবাবদিহি করতে হবে নিয়মিত, যে কোনো ঘোষণাতেই। এই জন্য অনেকগুলো কোম্পানি চিন্তা করে যে না, আমার এই ঝামেলায় যাওয়ার দরকার নেই। আরেকটা জিনিস হয়েছে কি, যে তাদের যে ট্যাক্স হলিডেটা কিংবা ট্যাক্সটা মানে অনেক বেশি, ডিফারেন্সটা অনেক বেশি কম লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে। সো মানে অনেক বেশি বেনিফিটেড কিন্তু তারা হচ্ছে না, এই কারণে ভালো ভালো কোম্পানিগুলো আসতে চায় না। আমার মনে হয় যে যদি আপনার তাদেরকে একটু মানে ট্যাক্সের মৌকুফটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত কিংবা তাদেরকে একটু সুবিধা দেওয়া যেত ট্যাক্সেশনের ব্যাপারে, তাহলে মনে হয় ভালো ভালো কোম্পানিগুলো আসার জন্য নতুন কোম্পানি বাজারে না এলে তো আসলে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে না। আপনি আসলে কি মানে কি বলবেন সেক্ষেত্রে, যে নতুন বিনিয়োগকারীর সংখ্যা কি আমাদের পুঁজিবাজারের জন্য জরুরি, নাকি পুঁজির আসলে হার বাড়ানো জরুরি? পুরনো বিনিয়োগকারী হোক, নতুন বিনিয়োগকারী হোক, আপনি কোনটিতে জোর দিবেন? আমি মনে করি দুটোই জরুরি। কারণ ধরেন বিপ্লব ভাই বিদেশি বিনিয়োগকারীর কথা বলেছে এবং আমাদের দেশীয় যারা বড় লোক বিনিয়োগকারী আছে তাদের কথা বলেছে। তাদেরটা যেমন ইম্পর্টেন্ট, আমি মনে করি যে বাংলার কৃষক যারা আছে তাদের পুঁজিটা হয়তো আলমারিতে আছে, এইটাও জরুরি, এটাও আনতে হবে। কারণ এটা কিন্তু অলস টাকা পড়ে আছে। এইটা যদি আপনার মানে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতো, দেশের উন্নতি হতো, দেশের আর্থসামাজিক উন্নতি হতো, শিল্পায়নে কাজে লাগতো, তার টাকাটা কাজে লাগতো। আমি এটা মনে করি যে সবাইকে ইনভলভ করতে হবে। আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন, ওখানে কিন্তু যেই চাকরি করুক তার কিন্তু একটা পোর্শন শেয়ার বাজারে আছে। আমরা যেমন আমাদের এখানে যেমন এফডিআর করে কিংবা সঞ্চয়পত্র কিনে, ওখানে কিন্তু তারা ভালো কোম্পানির শেয়ার দেখে শেয়ার ইনভেস্ট করে। কারণ কি, ওখানে মনে করে যে আমি পার্টিসিপেট করছি। ওখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা পার্টিসিপেশন। এই যে পার্টিসিপেট করা, দেশাত্মবোধ, এটাও কিন্তু আমাদের জন্য জরুরি। আপনি বড় লোক যাদের বেশি টাকা আছে তারাই শুধু ইনভেস্ট করবে, যার কম টাকা আছে সে আর্থসামাজিক উন্নয়নে কিংবা অবকাঠামোগত উন্নয়নে পার্টিসিপেট করতে পারবে না, এটা কেমন কথা? সবারই আসা উচিত আমি মনে করি। কিন্তু কৃষকদের আসলে সেই পরিমাণ ফিনান্সিয়াল লিটারেসি তো এই পর্যায়ে নেই। আমি কৃষক বলেছি, কৃষক আসলে হবে না। যে যারা নিম্নবিত্ত, যারা অল্প টাকা ইনকাম করে, তারাও কিন্তু আইপিওতে ইনভেস্ট করে না যে তা কিন্তু না, তারা প্রচুর আছে যে আইপিওতে ইনভেস্ট করে। এবং এখন যারা মোটামুটি শিক্ষিত, একটা শিক্ষা যার মধ্যে আছে, সে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নিজেকে লিটারেট করছে এবং সে এখন আগের থেকে অনেক বেশি বুঝছে যে কোন কোন শেয়ারে তার ইনভেস্ট করা উচিত না। এইটুকুন জ্ঞান কিন্তু সে অর্জন করছে। এখন কিন্তু এই সুবিধাটা আছে, ডিএসসি এবং বিএসএসসি তাদেরকে দিচ্ছে যে ফিনান্সিয়াল লিটারেসির আওতায় আনে। আপনি জানেন কিনা জানি না যে আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে যে সবাইকে, যারা পুঁজিবাজারে বিনিয়োগকারী আছে, সবাইকে লিটারেট হতে হবে। ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা তাদেরকে করতে হবে, জানতে হবে। ইনভেস্ট করার আগে বিনিয়োগকারীদেরকে নিজেদেরকে স্বশিক্ষিত করে গড়ে তুলতে হবে যে বিনিয়োগ করার উপযুক্ততা আছে কি নাই। আপনার অনেক দেশ আছে, যেমন সিঙ্গাপুরেও আছে এবং আরো অনেকগুলো দেশে আছে, যে তাদেরকে একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হয় বিনিয়োগ করার আগে। আমি মনে করি যে এটা সাংঘাতিক ভালো একটা ব্যাপার, পজিটিভ একটা দিক পুঁজিবাজার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এবং আমি মনে করি যে আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এমন কোনো সময় আসবে যখন তাদের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এটা, এবং মার্কেটের জন্য এটা ম্যান্ডেটরি। এখন কিন্তু শুরু হয়েছে এবং আপনি দেখেছেন যে ক্লাস 8-9-এ কয়েকটা জায়গায় পুঁজিবাজার নিয়ে নেগেটিভ কথা আছে। আমি সেই দিন দেখছিলাম টেলিভিশনে যে আমাদের বিএসসিসির চেয়ারম্যান কিন্তু এটা প্রোটেস্ট করেছে যে পুঁজিবাজার, অবশ্যই আমাদের পুঁজিবাজার বান্ধব হতে হবে, পুঁজিবাজারটাকে সুন্দরভাবে দেখতে হবে। আপনি দেখেন যে একটু বেড়েছে মার্কেট, এর মধ্যে কিন্তু হইচই শুরু হয়েছে, অনেকে নেগেটিভ কথা বলতে শুরু করেছে। কিন্তু আমি মনে করি যে এখনো নেগেটিভ কথা বলার জন্য তেমন কিছুই হয় না, এখনো মার্কেটটা বুলিশ হয়নি। এটা খুব স্বাভাবিক পর্যায়ের একটা মার্কেট। আপনি যদি 2010-এ দেখেন, 2010-এর পরে কিন্তু 80টা কোম্পানি নতুন করে এসছে। মার্কেট ক্যাপিটালাইজেশন
বেড়ে গেছে, অনেক নতুন নতুন ভালো ভালো কোম্পানি এসছে। এখন যদি 2000 কোটি টাকা ট্রেড হয়, ইভেন দেন 4000 কোটি টাকাও ট্রেড হয়, আমি মনে করি এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই। মার্কেটটা খুবই স্বাভাবিক এবং সুন্দর পর্যায়ে আছে বলে আমি মনে করি। আচ্ছা, স্বাভাবিক আপনি বলেছেন। হাসান মাহমুদ বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাই মার্কেটকে আপনি স্থিতিশীল বলবেন কিনা এই মার্কেটকে? মার্কেট যেটি দেখেন কয়েকদিন ধরে কারেকশন হচ্ছে, যেটি ন্যাচারাল ছিল অনেকে হয়তো ভেবেছে, এবং এইভাবে যদি ধরেন কারেকশনের মাধ্যমে আবার একটি নতুন সেক্টরে চলে যায় তাহলে মার্কেট স্থিতিশীল। মার্কেট কিন্তু 2010 সালে টানা বাড়ছিল, আমরাও একটু মাঝখানে 7-8 দিন ওই ধরনের একটা প্রবণতা দেখা গিয়েছিল, কিন্তু আবার বাজার কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক গতিতে চলে আসছে। তার মানে বাজারে নিয়ন্ত্রণ আছে। এসএসসি বলেন, সরকার বলেন, একটু সতর্ক। সতর্কতার প্রমাণ হয়তো আপনি ডাইরেক্টলি দেখতে পাবেন না, কারণ বাজারকে আমরা কয়েকটা জিনিস, যেমন এসএসসি এই যখন বাজার খুব বাড়ছিল শুধু একটা জিনিস বলেছে যে মার্জিন রুলটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা 0.5, এরপরেই কিন্তু দেখবেন বাজার একটু স্বাভাবিক কারেকশন ধারায় চলে এসেছে। তার মানে হচ্ছে বাজারে স্বল্প কিছু মনিটর করলেই হবে। এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে সারা পৃথিবীতে ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু ইন্ডিয়া বলেন, পার্শ্ববর্তী দেশেও কিন্তু গভর্নমেন্ট শেয়ার ছেড়ে গভর্নমেন্ট টাকা নিয়ে সেটি দিয়ে করে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশের এসেছে, আমরা 2010 সালে মিস করেছি। এবার যদি গভর্নমেন্ট কিছু কোম্পানি ছাড়ে এবং বাজার কিন্তু ভালো থাকবে। কেন ভালো থাকবে? যে বাজারে যেই ধরনের ভয়ের কথা আমরা বলছি, এখন ধরেন একটা কোম্পানির দাম 25 টাকা, সে যদি 20% ডিভিডেন্ড দেয় 8 ইল্ডে কিন্তু সেটি খুব ভয়ঙ্কর না। কিন্তু 2010 সালে হয়েছিল কি 1 ইল্ড 2 ইল্ড পি 200-150-তে চলে গিয়েছিল। এখন এত বাড়ার পরেও বাজারের পি কিন্তু রিজনেবল পর্যায়ে আছে। আচ্ছা, হ্যাঁ, বাজারের এখন যে পরিস্থিতি, নতুন বিনিয়োগকারীদের জন্য আসলে বিনিয়োগের কথা আপনি বলবেন কিনা, মানে কারা এই বাজারে বিনিয়োগকারী হবেন? এবং নাহারিন যেটি বলেছেন, চমৎকার একটি প্রস্তাব দিয়েছেন যে আসলে পরীক্ষা দিয়ে পাশ করে আসলে পুঁজিবাজারে বিনিয়োগ করার বিষয়। যে হ্যাঁ, বাজারে বিনিয়োগকারী অবশ্যই এখন আসা উচিত, কারণ বিনিয়োগের একটা স্কোপ আছে। এখনো অন্তত 50টা কোম্পানি আপনি পাবেন ভালো ভালো বিভিন্ন সেক্টরে আন্ডার ভ্যালুড, তার মানে বিনিয়োগ করারই আছে। এবং যেটি উনি বলেছেন পরীক্ষা দিয়ে আসার, প্রথম দিকে পরীক্ষা দিলে তো বাংলাদেশে আসলে জিডিপির তুলনায় ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অনেক কম, সুতরাং প্রথম দিকে পরীক্ষা না চালু করলে লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণ করে ধীরে ধীরে আপনি দেখা যাবে যে হয়তো আগামী 4-5 বছর যখন সারা দেশে লিটারেসি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, গভর্নমেন্টই নিয়েছে ইনিশিয়েটিভ, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএসসিসি, এটি হওয়ার পর একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং তাতে হবে কি পুঁজিবাজার শক্তিশালী ভিত্তিতে। এবং আপনি জানবেন যে একসময় ফরেন লোন কিন্তু এখন কমেই আসছে। বাংলাদেশে যে হারে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, এটি যদি ডবল ডিজিটে নিতে হয় তাহলে কিন্তু পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করা ছাড়া উপায় নেই। এবং বেশ বড় বড় কোম্পানিগুলি আছে, যেমন ধরেন আমাদের স্কয়ার বা এসি, অনেকগুলো কোম্পানি বহুদিন আগে তাদের কিছু শেয়ার ছেড়েছিল, এখন তাদের আরো অনেক ভালো কোম্পানি আছে, তারাও কিন্তু পুঁজিবাজার মুখী হচ্ছে না। এবং বাংলাদেশ ডিএসসি কে কিন্তু আপনার অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ ভালো কোম্পানি একটি এসেছিল গ্রামীণ ফোন, আপনি মনে আছে, সেটির জন্য কিন্তু ডিএসসি তৎকালীন প্রেসিডেন্ট ডোর টু ডোর ঘুরেছিলেন। ভালো কোম্পানি কিন্তু আপনিকে যে আনতে হবে সে কিন্তু স্বেচ্ছায় আসবে না, তাকে অনুরোধ করে এবং গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করে বেশ কিছু ভালো কোম্পানি আনলে আমার মনে হয় বাজারটা স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগকারীদের কম লস হবে। কিন্তু বিনিয়োগকারীরা যদি এখন 100% বাড়ার পর আবার সেই কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে ঝুঁকি থেকেই যাবে। হাসান মাহমুদ বিপ্লব, আমরা যেতে চাই নাহরিন আপনার কাছ থেকে জানতে চাই আসলে কি দেখলে আসলে বা মার্কেটের কোন পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা বুঝবেন যে এখন তার বিনিয়োগটি নিরাপদ? জিনিসটা হয়েছে কি, আমরা চতুর্দিকে একটা আলোচনা দেখছি, একটা মানে সবার মধ্যে একটা আশঙ্কা যে হারে প্রকাশ করছে, এরকম আশঙ্কা করার কিছু নাই, সংশয় থাকার কিছু নাই। এই মার্কেটটা খুবই স্বাভাবিক। আমি মনে করি যে মার্কেটটা বাড়ছে, অনেকে বলছে ওভারহিটেড হয়ে যাচ্ছে কিনা। এখন যেহেতু 2010 আমরা দেখেছি, 6-7 বছর আগে, এই জুজুর ভয়টা আমাদের মাথা থেকে এখনো যাচ্ছে না। আমাদের দেখতে হবে শেয়ারে ইন্ডেক্স কত বাড়লো কিংবা রেগুলার ট্রেড কত হলো, এটা না, দেখতে হবে যে ইন্ডেক্সটা বাড়ছে কিংবা শেয়ার যে ট্রেড হচ্ছে এটা নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। আর কোম্পানিগুলো দেখতে হবে, আমি আগেও বলেছি এখনো বলছি যে এখন আমরা যে মার্কেটটা দেখছি এটা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই হচ্ছে। ইন্ডেক্স, আমাদের বিএসসিসি চেয়ারম্যান কিন্তু বলেছে যে ইন্ডেক্স যদি যে পরিমাণ রুলস এন্ড রেগুলেশন আছে, এটা যদি 10,000 ইন্ডেক্স ক্রস করে এটাও কিন্তু ভাবার কিছু নাই। এখন দেখতে হবে যে মনিটরিং ব্যবস্থাটা ঠিক আছে কিনা, খারাপ কোম্পানির শেয়ারগুলো বাড়ছে কিনা। যখন কোনো নতুন ইনভেস্টর আসবেন তাকে অবশ্যই দেখে শুনে বুঝে ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে হবে। শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য প্রত্যেক দিনই ইনভেস্ট করতে পারে তারা। আমরা অনেকে বলে থাকেন যে খারাপ সময় এটাই সময়, খারাপ সময় ইনভেস্ট করলে হয় কি অত বেশি টেনশন থাকে না যে এই মার্কেটটা উপরে উঠতে বাধ্য। কিন্তু ভালো সময় ইনভেস্ট করলে আপনার দেখতে হবে যে
এই কোম্পানিটা যৌক্তিক পর্যায়ে আছে কিনা। বিপ্লব ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো কোম্পানি কিন্তু তার ভ্যালুটা অনেক দূর বেড়ে গেছে, এখানে যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু তার একটা সংখ্যা রয়ে যাবে যে না এটা ফল করতে পারে। কিন্তু একটু যে ভালো কোম্পানি অথচ এখনো দাম বাড়েনি, এইসব কোম্পানি দেখে শুনে বুঝে যদি বিনিয়োগ করে আমার মনে হয় যে তার শেয়ারটা, তার কোম্পানিটা, তার ইনভেস্টটা, বিনিয়োগটা অনেকাংশে নিরাপদ থাকবে। খুঁজিস্তায় নুরি নাহারিন এবং হাসান মাহমুদ বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তালিকাতে অংশগ্রহণ করার জন্য। দর্শক আপনারা দেখছেন তালিকাতে। আজকে আমাদের তালিকাতে আলোচনার বিষয় ছিল নতুন বিনিয়োগকারী আসছে, আশঙ্কা কি বাড়ছে কিনা সে প্রসঙ্গে। আর এরপর বিটিভি সংবাদের পর ইংরেজি সংবাদ লাঞ্চ আওয়ার নিয়ে আসবেন সহকর্মী সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন 24 ঘন্টা।